শোন পলাশ, আমার বাবা এই দোতলা বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছে, তাই আজ থেকে আমি এবং তোর ভাবি এ বাড়িতে থাকব। আর পাশে কুঁড়েঘর, ওটাতে তুই, মা এবং তোর স্ত্রীকে নিয়ে থাকবি। ভাইয়া, এটা কিন্তু সঠিক বিচার হলো না। বাবা বেঁচে থাকতে বাবার সমস্ত সম্পদ, বাড়ি আমাদের নামে সমানভাবে ভাগ করে দিয়ে গেছে। তুই ইচ্ছে করে বেশি নিচ্ছিস, এটা কিন্তু ঠিক না। এই শোন, আমি তোর বড় ভাই, কোনটা সঠিক কোনটা ভুল এটা আমি ভালোভাবেই জানি। যদি ওই কুঁড়ে ঘরে থাকতে না চাস, তাহলে ওই কুঁড়ে ঘরটাও আমার হয়ে যাবে। বেশি কথা বলিস না, বুঝলি? ফল কিন্তু ভালো হবে না। ঠিক আছে ভাইয়া, তোমার কথায় রাজি। আমরাই কুঁড়ে ঘরেই থাকব। একটা কথা, আমাদেরকে ওই গুরুটা দিতে হবে। গরু নিবি? তবে নে, আমাদের কোনো আপত্তি। মা, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমার খুব কষ্ট লাগে মা। জানি আপনি কেন কাঁদছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যারা অন্যায় করে আল্লাহ তাদের শাস্তি দেয়। বৌমা, যাকে আমি জন্ম দিলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, খাওয়ায় পড়ায় মানুষ করলাম, আমার সেই বড় ছেলেটা এই শেষ বয়সে এসে আমাকে এত কষ্ট দিবে আমি কল্পনা করতে পারিনি। মা, আপনি মন খারাপ করবেন না, কষ্ট পায়েন না। আমি আপনার ছোট ছেলে, আপনার পাশে আছি। আমরা আপনার দেখাশোনা করব, কোনো চিন্তা করবেন না। আপনি শুয়ে থেকে বিশ্রাম নিন, আমি যাই ঘরের কাজ করি। কিছু লাগলে বলবেন। এই শোন কুদ্দুসের রহিম, আব্বাস, তোরা তো জানিস আমার যে কয় বিঘা জমি আছে, ওগুলোতে তোরা ফসল ফলাবি। ধানের সময় ধান, গম, তারপরে আলু, পটল, পেঁয়াজ সবই ফলাবি, কেমন? তারপরে যা মজুরি হয় আমার কাছ থেকে নিয়ে নিবি। ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই হবে। শুধু আমাদের দিকটা একটু দেখবেন, কারণ আমরাও তো বড্ড গরিব, বাড়িতে আমাদের বউ বাচ্চা আছে। তুমি চলে এসেছো। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। যাও, চোখ মুখ ধুয়ে আসো, তারপর একটু রেস্ট নাও। আজকে কাজ পাইলা? আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরলাম কাজের জন্য, কিন্তু একটা কাজও পাইলাম না গো। কি করব বুঝতাছি না। ভেঙে পড়ো না, মাথার উপর আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। শোনো, আমি বলেছি আমার জমানো কিছু টাকা আছে, তোমাকে দিচ্ছি। তুমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করো। আমাদের তো গরু আছে, আমি গরুর দুধ বিক্রি করব, তুমি করবে ব্যবসা। তা হয় না গো, তোমার কষ্টের জমানো টাকা কেন খরচ করবে? ওইটা তুমি রেখে দাও, আমি আমার মতো করে কাজ শুরু করব। শোনো, বিপদের সময় কষ্টের সময় জমানো টাকা কাজে লাগে। তুমি আর না করো না, তুমি নাও। তুমি সত্যিই ভালো। তোমার মতো ভালো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোমার মতো ভালো বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, এই পৃথিবীটাই জান্নাতের মতো সুন্দর হয়ে যেত। এরপর পলাশের বউ তাদের নিজেদের গরুর খাঁটি দুধ গ্রামের প্রত্যেকটা বাড়িতে বিক্রি করা শুরু করলো। অন্যদিকে পলাশ তার বউয়ের জমানো টাকা দিয়ে সুন্দর একটা ডিমের দোকান দিল। পলাশ এবং তার বউ দুজনে মিলে অনেক টাকার রোজগার করলো। তাদের পরিবারের অবস্থা ভালো হতে শুরু করলো। এভাবে কেটে গেল 2 বছর। অন্যদিকে পলাশের বড় ভাইয়ের বউ খবরটা জানতে পেরেছে। সে হিংসে অহংকারে ফেটে পড়তেছে এবং পরিকল্পনা করতেছে কিভাবে পলাশের পরিবারকে শায়েস্তা করা যায়। একদিন বিকেলবেলা পলাশের ভাইয়ের বউ পলাশের বাড়িতে আসে। তারপর, কি হয়েছে গো তোমার? তোমার চেহারায় এরকম লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? ওগো বউ, সারা জীবন আমি মানুষদের ঠকিয়েছি, মানুষের সাথে বেইমানি করেছি, অন্যের হক মেরে খেয়েছি, অন্যের সম্পদ মেরে খেয়েছি। শুধু তাই না, আমি আমার নিজের ভাইয়ের ভাগের সম্পদটুকুও মেরে খেয়েছি। আমি পাপ করেছি। সারা জীবন মানুষদের ঠকাইতে ঠকাইতে আজ আমি নিজেই ঠকে গেছি বউ। এইসব আবার পাপের ফল, তুমি তো জানো। ব্যবসার কাজে বাহিরে গিয়েছিলাম, আসার সময় জঙ্গলের পথ দিয়ে আসতেছিলাম, যাতে বাড়ি আসতে তাড়াতাড়ি হয়। ডাকাতরা আমার সব কিছু লুট করে নিয়ে চলে গেছে। চলো বউ, পাপ যখন করেছিস ক্ষমা চাইতেই হবে। আমার ভাই, ভাইয়ের বউ, মায়ের কাছে, সেই সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে।
এরপরে আব্দুল্লাহ এবং তার বউ পলাশের বাসায় আসে এবং আরমা পলাশের বউ পলাশের কাছে সবার কাছে তাদের অন্যায় অপরাধ স্বীকার করল এবং সবার কাছে ক্ষমা চাইল। পলাশ তার ভাই এবং ভাইয়ের বউকে ক্ষমা করে দিল। সেই সাথে বাবার যত সম্পদ ছিল সব দুই ভাই মিলে সমানভাবে ভাগ করে নিল এবং তারা একে অপরের মিলেমিশে থাকতে শুরু করল। শিক্ষা: বেশি লোভ অহংকার করলে জীবন ধ্বংস, আর সততার সাথে কষ্ট ও পরিশ্রম করলে সফলতা অর্জন করা যায়।